সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির ৪২তম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। তখন সূর্য অস্ত যাচ্ছে, অন্ধকার সমুদ্র। তারপর রাতে ওরা কোথায় কি করবে কেউ বুঝতে পারছে না। পাখিগুলো যে ধূসর বর্ণ এটা টের পাচ্ছে তারা। দূরবীনে ওদের এখন পঙ্গপালের মতো লাগছে দেখতে। ওরা বুঝলো পাখিগুলো আকারে খুব ছোট। একসঙ্গে ঝাঁকে ঝাঁকে এইসব পাখিরা দল বেঁধে উঠতে ভালোবাসে। সুতরাং এরা জাহাজের ওপর প্রায় একটা প্রকাণ্ড ছাতার সামিল, শুধু ধূসর বর্ণ। আর একসঙ্গে ওরা কলরব করছে বলে ঝমঝম বৃষ্টিপাতের মতো শব্দ ক্রমশ ছড়িয়ে পড়ছে। অনেক দূরে দিগন্তের কাছাকাছি সরু লম্বা লেজের মতো হয়ে গেছে ওদের শেষ প্রান্ত। একটা গোপন মৃত আগ্নেয়গিরির মুখ থেকে উঠে আসার মতো যখন গোটা ব্যাপারটা, তখন আর কি করা যায়? জাহাজিরা কিছুই বুঝতে পারছে না। যে যার ফোকসাল থেকে উঠে এসে পিছিলে জড়ো হয়েছে। ওদের তীক্ষ্ণ শীষ দেবার মতো শব্দে কানে তালা লেগে যাচ্ছে। জাহাজিরা পাগলের মতো ছোটাছুটি করছে। ডেক সারিং বারবার ব্রিজের নিচে দাঁড়িয়ে এখন কি করণীয় নির্দেশ চাইছে, কিন্তু ব্রিজ থেকে কেউ নামছে না, কিছু তাকে কেউ বলছে না। এমন একটা দৃশ্যে সবাই কেমন হতবাক হয়ে গেছে। তখন একজন মাস্তুলের নিচে বলে উঠল, আমাদের পাপে এটা হয়েছে। কে এভাবে চিৎকার করে? ইঞ্জিন সারেং দৌড়ে গেল। এটা কি বলে সে তার হাত বাড়িয়ে দিল। সারেং দেখল সামান্য মলমূত্র পাখির। সে বলল, ভীষণ জ্বালা করছে সারেং সাহেব। সঙ্গে সঙ্গে দু এক ফোঁটা যারা ডেকে দাঁড়িয়েছিল তাদের শরীরে এসে পড়তে থাকলো, প্রায় ফোসকা পড়ার মতো জ্বালা। এবং যারাই দাঁড়িয়েছিল তাদের শরীরে এক আধ ফোঁটা পড়ছে তো পড়ছেই। আগুনে ছ্যাঁকা লাগলে যেমন শরীর জ্বালা করে, তেমনি ছটফট করতে করতে সবাই সিঁড়ির নিচে দৌড়ে যেতে থাকলো। চিফ মেট ব্রিজ থেকে চোঙে জোর গলায় বলে যাচ্ছেন, জাহাজিরা ভেতরে ঢুকে পড়ো, কেউ বাইরে বের হবে না। আমাদের জাহাজে সেই সব বিষাক্ত পাখিরা উড়ে এসেছে। আমরা জানি না এদের কাছ থেকে আমরা কি করে কবে রেহাই পাবো। দু একটা পাখি ততক্ষণে খুব নিচে নেমে এসেছে। এসব হাজার হাজার পাখিদের এমন বিভৎস হাঁক ডাক ভাবা যায় না। নিচে নেমে এলে জাহাজিরা দেখেছিল ওদের চোখ রক্তবর্ণ, ঠোঁট সাদা, ডানা সবুজ রঙের, পেটের দিকটা একেবারে ধূসর বর্ণ। মলমূত্রে যাদের মুখ হাত পা সামান্য বিবর্ণ হয়ে গেছে, তারা বিছুটি শরীরে লাগালে যেমন দৌড়ে দৌড়ে মানুষ জ্বালানি বারণ করে, সেভাবে দৌড়ে দৌড়ে জ্বালানি বারণ করছে। আর্চি বাহবা নেবার জন্য বাইরে এসে যেই না দাঁড়িয়েছিল, অমনি ওর মুখে সেই সব তরল পদার্থ, এবং সে পাগল প্রায়, এখন ছুটছে। জ্যাক ছিল চিফ কুকের গ্যালির ছাদের নিচে। সে তখন ছুটছে ওপরে। চিফ মেটের তখন সতর্ক কথাবার্তা, নিচে যে আছে যেখানে আছে সবাইকে বলে দাও, ডেক ধরে কেউ যেন হেঁটে না যায়। ইঞ্জিন জাহাজিদের জন্য টানেল পথ খুলে দেওয়া হোক। জাহাজে এখন ক্রমে অন্ধকার বসে যাচ্ছে, আর ব্রিজ থেকে চিফ মেটের অসহায় গলা ভেসে আসছে। সেকেন্ড মেট কোনো রকমে হুমড়ি খেয়ে গড়িয়ে পড়ল নিচে। তারপর দু হাত মুখের ওপর রেখে ভীতু কাপুরুষের মতো দৌড়ে পালাতে থাকলো। কে কোথায় কিভাবে আছে দেখার সময় নেই। কেবল জ্যাক কিছুটা ছুটে অ্যালিওয়েতে ঢুকেই ভাবল, ছোটবাবু কোথায়? সে ফের ছোটবাবুর ক্যাবিনের দিকে ছুটতে থাকলো। ছোটবাবুর দরজা লক করা। আর্চি পাগলের মতো ক্যাবিনে চিৎকার করছে, জ্বলে গেল বলছে, এবং যে যেখানে এভাবে মলমূত্রের ভেতর পড়ে গেছে তারা জ্বলে গেল বলছিল। অমিয়র হাতে, মজুমদারের কানের ওপর, ইয়াসিনের পায়ে, ডেক কশ্যপের বুকে, ডেক সারেংয়ের গলায়, এবং প্রায় সবাই এসব ধূসর বর্ণ বিষাক্ত পাখিদের আক্রমণের ভেতর পড়ে গেছিল। কেবল বেঁচেছে যারা ইঞ্জিন রুমে, তখন তারা কয়লা মারছিল। যারা ইঞ্জিন রুমে ডিউটি দিচ্ছিল তারা বেঁচে গেছে, আর যারা ব্রিজে কিংবা মাঙ্কি আইল্যান্ডে দাঁড়িয়ে দেখছিল ওরা আসছে। আগে সতর্ক করে দেওয়া দরকার ছিল, এসব বিষাক্ত পাখিদের আক্রমণের ভেতর কোনো কোনো জাহাজ পড়ে থাকে। কাপ্তানের কাছে এমন খবর রয়েছে, ওরা কোথায় থাকে, কোথায় কিভাবে বসবাস করে কেউ হদিশ করতে পারে না। প্রশান্ত মহাসাগরে এভাবে কোনো কোনো সময় দেখা গেছে, খুব কচিত এটা ঘটে থাকে এবং অবিশ্বাস্য মনে হয়, তবু ঘটে। যদিও এখন এটা ভেতরে ভেতরে সবার ধারণা
ম্যান অ্যালবাট্রসের মৃত্যু তাদের ভীষণ পাপের ভেতর ফেলে দিয়েছে। আর তাছাড়া তো প্রাচীন নাবিকদের মতো তাদের এখন আর তেমন কোনো সংস্কার নেই। তবু রাইম অফ দি এনশিয়েন্ট ম্যারিনারের কথা মনে হওয়া স্বাভাবিক। সে সময় এসব পাপবোধ ভীষণ কাজ করত। তখন জাহাজিরা সমুদ্র সম্পর্কে তেমন অভিজ্ঞ ছিল না। সমুদ্রের দ্রাঘিমা অক্ষাংশের খবর ছিল সামান্য। কোর্সলে তৈরি করার ব্যাপারে ছিল তারা অনভিজ্ঞ। ওরা সমুদ্রে সহজেই হারিয়ে যেতে পারে। কিন্তু ওশানোগ্রাফি এখন একটা যদিও কঠিন বিষয়, তবু প্রায় হাতের কবজায় এসে গেছে সবকিছু। ওরা ম্যান অ্যালবাট্রসের মৃত্যুর জন্য এমন ঘটেছে জোর গলায় কেউ বলতে পারল না। কেবল কাপ্তান স্থির দাঁড়িয়ে আছেন। ব্রিজের কাছে তিনি দেখতে পাচ্ছেন পাখিদের ডানা লেপ্টে যাচ্ছে। ওরা কাচের ওপর ধাক্কা খেয়ে নিচে পড়ে যাচ্ছে। একটা পাখি কি করে ভেতরে ঢুকে ডানা মেলে পড়ে গেল। আলো একদম সহ্য করতে পারছে না। প্রায় বাদুড়ের মতো ওরা দেখতে। ওদের ধরা ঠিক না। একটা স্টিক দিয়ে পাখিটাকে ঠেলে নিচে ফেলে দিতেই আরেকটা, এবং এভাবে ওরা ভীষণ আলোর ভেতর পড়ে কেমন দাপাতে থাকলো। বেশি আলোতে ওরা দেখতে পায় না তবে। এবং সকালে সূর্য ওঠা পর্যন্ত জাহাজের এখন এভাবে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আর তখন জ্যাক প্রায় দরজা ভেঙে ফেলার মতো অবস্থা করে ফেলেছে। ছোটবাবু ছুটি পেয়ে ঘুমোচ্ছিল। ওর ঘুম ভাঙলে মনে হলো জাহাজে আগুন লাগলে যে যে শব্দ হাওয়ায় নাচতে থাকে, সমস্ত জাহাজের চারপাশে তেমন সব বিভৎস শব্দ। আর দরজায় জ্যাকের গলা। এমন একটা দুঃসময়ে সে যে কি করে ক্যাবিনে ঘুমিয়েছিল। সে দরজা খুলে ফেললে হুমড়ি খেয়ে ভেতরে এসে ছিটকে পড়ল জ্যাক। সে দেখল জ্যাকের চোখ মুখ শুকনো। সে বলল, কি হয়েছে জ্যাক? শুকনো মুখে জ্যাক বলল, বিষাক্ত সব পাখিরা এসে জাহাজটাকে ঘিরে ফেলেছে, একদম বাইরে যাবে না। জ্যাক এখন উপরে উঠতে পারছে না। ইঞ্জিন রুমে দ্রুত কয়লা হাঁকড়াচ্ছে জাহাজিরা। যত দ্রুত পারা যায় এ সমুদ্র থেকে জাহাজ নিয়ে পালাতে চাইছে সবাই। জ্যাক উপরে উঠলেই সে বৃষ্টিপাতের মতো মলমূত্র এসে ওর শরীরে মুখে পড়তে পারে। সে একটা চাদর চেয়ে নিল ছোটবাবুর কাছ থেকে। সেটা মাথায় মুখে জড়িয়ে নিল। প্রায় যেন বোরখার মতো চাপিয়ে সিঁড়ি ধরে উপরে উঠে যাচ্ছে। যাবার আগে ফের সাবধান করে দিল, সব জাহাজটাকে বিষাক্ত পাখিরা ঘিরে ফেলেছে। সমুদ্র দেখা যাচ্ছে না, আকাশ দেখা যাচ্ছে না। কুয়াশার ভেতর জাহাজ পড়ে গেলে যা হয়। সামনে পেছনে কেবল ওরা হাজার লক্ষ উঠছে আর জাহাজটাকে নোংরা করছে। এটা কি যে হয়ে গেল! সে একটু এগিয়ে গেল সামনে। ওদিকে অ্যালিওয়েতে আলো জ্বলছে না। চারপাশে সব দরজা লক করে দেয়া হয়েছে। অ্যালিওয়েতে এখন কোনো পাখি আর ঢুকতে পারবে না। 5 নম্বর, 3 নম্বর, ছোটবাবু, ডেভিড একসঙ্গে জটলা করছে। 5 নম্বর এতক্ষণ আর্চির ঘরে ছিল। সমস্ত মুখে আর্চির সে মলম লাগিয়ে দিয়েছে। ওপর থেকে কেউ আর নামতে পারছে না। ওরা একবার আর্চিকে দেখে আসা দরকার। সে, ডেভিড, 3 নম্বর সবাই আর্চির ক্যাবিনে ঢুকে গেল। ছোটবাবু বসল না। ওকে বসতে না বললে সে বসতে পারে না। জ্বালাটা বোধহয় কমেছে। আর তখন ওপরে রেডিও ট্রান্সমিশন রুমে একের পর এক খবর ট্রান্সমিট করে যাচ্ছে। জাহাজ সোল ব্যাংক কঠিন দুর্বিপাকে পড়ে গেছে। রেস্কিউ আস বলতে পারছে না, কারণ কাপ্তানের তেমন নির্দেশ নেই। তবু যা সব ঘটনা সে কাছের ভেতর দাঁড়িয়ে দেখেছে ভাবতে পারে না। অজস্র পাখি জাহাজের মাস্তুলে দড়াদড়িতে জড়িয়ে একেবারে নিচে পড়ে যাচ্ছে। এবং এভাবে যদি 3-4 দিন চলে, দেখা যাবে সব মৃত পাখিদের ডাই এবং দুর্গন্ধ জাহাজে। ভীষণ অসুখে পড়ে যাবে সবাই। অথবা মৃত পাখিরা এবং জীবিত পাখিরা মিলে কঠিন অসুখে ফেলে দেবে সবাইকে। ওরা কেউ নিস্তার পাবে না। তবু যা ঘটনা তাই জানানো হলো। বিষাক্ত পাখিদের মলমূত্রের ছিটে ফোঁটা যাদের শরীরে পড়েছে ভীষণ জ্বালা করছে, এবং জাহাজ ভিড়লে বোধহয় চিকিৎসার ব্যবস্থা করা দরকার। কাল কি হবে আমরা বলতে পারছি না। পাখিগুলো এখনও জাহাজের চারপাশে রয়েছে। যে যেখানে যেভাবে পারে ঠোকরাচ্ছে। আমরা কি করব বুঝে উঠতে পারছি না। কাপ্তান নিজেও চুপচাপ বসে নেই। তিনি চিফমেটকে নিয়ে সিঁড়ি ধরে নামছেন। শরীর মুখ ঢাকা। বনির ক্যাবিন বন্ধ। তিনি ডাকলেন, বনি। বনি বলল, ভেতরে বাবা। বাইরে বের হবে না। বের হচ্ছি না। তিনি তারপর আরও নিচে নেমে গেলেন আর ভাবছিলেন এরা কোত্থেকে এলো। এমন পাখিদের আক্রমণে জাহাজ পড়বে ভাবতেও পারেননি।
গল্প গাঁথার মতো এসব খবর সমুদ্রে শুনেছেন। মনে হয়েছিল যেমন সব জাহাজী গল্পে দিনকে রাত বানিয়ে ফেলতে পারে, এও তেমনি। কিন্তু নিজে এমন ঘটনার সম্মুখীন হবেন স্বপ্নেও ভাবতে পারেননি। নিচে নেমে আর্চির ক্যাবিনেই প্রথম ঢুকে দেখলেন আর্চি শুয়ে আছে। কাঠপিঁপড়ের কামড়ের মতো মুখের দু একটা জায়গা ফুলে গেছে। আসলে এটা এক ধরনের চুলকানি, ভীষণ জ্বালার মতো মনে হয়। অভয় দিয়ে বললেন, সকালে ঠিক হয়ে যাবে। আর ও এভাবে সব ঘুরে ঘুরে দেখা। তারপর ইঞ্জিন রুমে নেমে টানেল পথে ঢুকে গেলেন। প্রোপেলার শ্যাফটের গা ঘেঁষে ঘেঁষে হেঁটে গেলেন। তারপর লম্বা খাড়া লোহার সিঁড়ি ওপরে উঠে গেছে। দুপাশের দেয়াল থেকে কিছুটা হামাগুড়ি দিয়ে ওঠার মতো তিনি দ্রুত উঠে যেতে থাকলেন। মনেই হয় না মানুষটার বয়স হয়েছে। লাফিয়ে লাফিয়ে এখন সিঁড়ি ভাঙছেন। স্টোর রুমের পাশে সিঁড়িটা থেমেছে। ঢাকনা খুলে খোলের ভেতর থেকে উঠে আসার মতো গলা বাড়ালেন ওপরে। চিফমেট একটা হাত ধরে প্রায় টেনে তুলে নিলে তিনি দেখলেন সবাই ছুটে আসছে। ডেক সারেং সামনে দাঁড়িয়ে সালাম জানাচ্ছে। সবার ঘরে ঘরে উঁকি দিলেন। যেখানে যার ছিটে ফোঁটা পড়েছে হাতে পায়ে তা দেখে বললেন, মাস্টার, অয়েল লাগিয়ে দাও, ভয়ের কিছু নেই। তিনি অবশ্য জানেন না সত্যি কিসে কি নিরাময় হতে পারে, তবু একজন অভিজ্ঞ মানুষের মতো কথা বলে সবার সাহস ফিরিয়ে আনছেন। পাখিদের আর্তচিৎকার চারপাশে, কান পাতা যাচ্ছিল না। সমুদ্রে শুধু অন্ধকার। জাহাজের আলো সব নিভিয়ে একবার দেখা যেতে পারে ওরা কেবল আলোর দিকে ছুটে আসে কিনা। হাঁটতে হাঁটতে নানাভাবে উপায় খুঁজে বেড়াচ্ছেন, কিভাবে এদের সঙ্গে মোকাবিলা করে যাবেন। ফোকসাল থেকে নেমে যাবার আগে কি কি দরকার, সকাল না হলে যে কিছু ভাবা যাচ্ছে না। এসব মোটামুটি চিফমেটকে বুঝিয়ে ফের সে ঢাকনার পাশে এসে দাঁড়ালেন। চিফমেট ডেক সারেংকে সব বুঝিয়ে দিলেন। ইঞ্জিন সারেং ঢাকনা খুলে দিয়েছে। কাপ্তান আবার নেমে যাচ্ছেন, টর্চ মেরে নেমে যাচ্ছেন। সারা রাত জাহাজিদের মনে হলো আগুন লেগেছে জাহাজটাতে। এমন শব্দ চারপাশে। এসব হাজার হাজার পাখির ডানায় কোনো বনাঞ্চলে অগ্নিকাণ্ডের মতো সাঁই সাঁই আওয়াজ। ডানায় অজস্র ঝটপট শব্দ এবং এক করুণ কলরব। এসবের ভেতর মনে হলো লেডি অ্যালবাট্রস সমুদ্রে তোলপাড় করে বেড়াচ্ছে। ওরা পোর্ট হলে মুখ রেখে দেখলো এখানে সেখানে সব পাখি। পাখিরা জাহাজের মাস্তুলে এবং দড়ি দড়াতে আছড়ে পড়ছে। পাখির এমন নরম ডানা যখন, তখন এই জাহাজের চারপাশে উড়ে বেড়াবার কি যে অর্থ কেউ বুঝতে পারছে না। যত রাত বাড়ছে তত মনে হচ্ছে অসহ্য। এভাবে চারপাশে পাখিরা মশার মতো বন বন করে ঝাঁকে ঝাঁকে উঠতে থাকলে ওরা নিশ্চিন্তে ঘুমোয় কি করে? সবাই ডেভিডের ওপর খেপে যাচ্ছে। এদিকে মৈত্র নিজের জ্বালায় বাঁচছে না। তার ওপরে এই সব পাখিদের শীষ দেওয়া ডাক, যেন হাজার লক্ষ শুশুক মাছ সমুদ্রে ডেকে বেড়াচ্ছে। ওরা ডাঙার মানুষ, সমুদ্রে ওরা চিরদিন থাকে না, এটা সবাই ভুলতে বসেছে। এবং এই নিয়েই মৈত্র, জব্বার এবং ইয়াসিন পিছিলে একটা দারুণ বিদ্রোহ গড়ে তুলতে পারে। আর ডেভিড বোধহয় এটা আঁচও করেছিল মনে মনে, ম্যান অ্যালবাট্রসের মৃত্যুর সঙ্গে সঙ্গে। অর্থাৎ এক রাতও পার হয়নি তখন কিনা এমন কঠিন সংকট জাহাজের সামনে। বিষাক্ত পাখিরা এসে জাহাজে উপদ্রব আরম্ভ করে দিয়েছে। কাপ্তান ওকে যে কোনো সময় ডেকে পাঠাতে পারেন, তাকে কৈফিয়ত দিতে হতে পারে। ম্যান অ্যালবাট্রসের মৃত্যুকে কেন্দ্র করে জাহাজে যখন একটা সত্যি অপরাধ ঘটে গেল এবং তার প্রায়শ্চিত্ত পর্যন্ত আরম্ভ হয়ে গেছে, তখন ডেভিডের কসুর কাপ্তান ক্ষমা করবেন না। ডেভিড ওইসব ভাবছিল আর ক্যাবিনে পায়চারি করছিল। সে এক জায়গায় স্থির বসে থাকতে পারছে না। প্রথম প্রথম সে অপরাধের গুরুত্ব বুঝতে পারেনি। যত রাত বাড়ছে, নিশীথে যত পাখিদের আক্রমণ বাড়ছে, তত সে অস্থির হয়ে উঠছে। বিশেষ করে এদের ভেতর অসন্তোষ দেখা গেলে মারাত্মক কিছু একটা ঘটে যাবে। সে দরজা খুলে অ্যালিওয়েতে প্রায় ছুটতে থাকলো। ছোট ছোট ঘুমোলে? ছোট দরজা ফাঁক করে বলল, ঘুম আসে? তা আসে না, কিন্তু কেমন ভীত চোখ মুখ ডেভিডের। ছোট বলল, বসো। ডেভিড ভীষণ ঘামছিল। সে বলল, কি হয়েছে ডেভিড? ডেভিড বলল, আমাকে কাপ্তান ঠিক এবারে ডাকবেন। কেন ডাকবেন? কি করেছ?
ম্যান অ্যালবাট্রস। সে আর বলতে পারল না। ছোটবাবু বুঝতে পারছে না ম্যান অ্যালবাট্রসের কথা কেন বলছে ডেভিড। সে বুঝতে না পারলে কোনো প্রশ্ন করে না, তাকিয়ে থাকে শুধু। ডেভিড বলল, আমি মেরেছি। ছোটবাবু এবারে নিঃশ্বাস ফেলল স্বাভাবিকভাবে। বলল, তার জন্য কি হয়েছে? যদি এজন্য হয়ে থাকে? তুমি কি, কেউ আজকাল এসব বিশ্বাস করে? কাপ্তান বুড়ো মানুষ, তিনি। ছোটবাবু এখানেই ছোটবাবু। সে বলল, এ যুগে এসব অচল ডেভিড। তোমরা পুরনো নাবিক, আমি নতুন। আমার তো এমন কিছুই মনে হচ্ছে না। নতুন বলেই হচ্ছে না, পুরনো হলে তোমারও হতো। না, হতো না। তুমি ডেভিড এত বুদ্ধিমান। তুমি ডেভিড কাপ্তানের সোল ব্যাংকে কাজ নিয়ে কতবার এসেছ। সোল ব্যাংকের ভবিষ্যৎ সম্পর্কে তুমি এত জানো, আর তুমি এতে ঘাবড়ে গেলে? যদি এরা বিদ্রোহ করে? কারা তারা? এই জব্বার, মৈত্র, এঞ্জিন সারেং, কেউ করবে না। তুমি ঠিক বলছো? ঠিক। বলে সে বলল, এসো। ওরা বাইরে বের হয়ে গেল। ছোটবাবু নিজের ক্যাবিনের দরজা লক করে দিল। সে এবং ডেভিড একসঙ্গে বের হয়ে দেখল সবার দরজা ভেতর থেকে লক করা, কেউ বাইরে বের হচ্ছে না। ওরা দুজন ধীরে ধীরে হাঁটতে থাকলো, আর বাইরে তেমনি পাখিদের ডানার শব্দ, যেন লক লক করে আগুন জ্বলছে, যেন বড় একটা গঞ্জ পুড়ে যাচ্ছে। বাতাসের সাঁই সাঁই শব্দ। এমন শব্দে মাথা সত্যি ঠিক রাখা যায় না। ছোটবাবুও পারত না, কিন্তু ছোটবাবু জানে সমুদ্র সফরে বের হলে এমন হামেশা হবে। এঞ্জিন সারেং তাকে এজন্য বারবার সোল ব্যাংকে কাজ নিতে বারণ করেছিলেন, যেন সোল ব্যাংকে কাজ নিয়ে উঠলেই সমুদ্রে জাহাজ ডুবির আশঙ্কা থাকে। সে এতটা ভেবে জাহাজে এসেছে, সুতরাং সে পাখিদের আক্রমণের ভেতর পড়ে ঘাবড়ে যাবার মতো ছেলে নয়। অন্তত ডেভিডের সঙ্গে কথাবার্তায় সে এখন এটাই প্রমাণ করতে চাইছে। তাছাড়া এমনই স্বভাব ছোটবাবুর। ডেভিড যখন ভয়ে কাহিল, তখন সে একেবারে সোজা সরল, এবং যতটা সোজা সরল অথবা নির্ভয়ে মনে মনে, তার চেয়ে বেশি দেখানোর চেষ্টা। সে এমনকি লকার থেকে গ্লাস এবং বোতল বের করে নিজে সামান্য খেল, ডেভিডকে খেতে দিল। দেখে মনে হবে ছোটবাবু এখন এ জাহাজের সবচেয়ে সাহসী নাবিক। ডেভিড গ্লাস নিয়ে প্রায় সবটা একসঙ্গে গলায় ঢেলে দিল। এটা ওর অনেক আগেই করা উচিত ছিল, তবে সে এতটা ভেঙে পড়তো না। সে খুব ছেলে মানুষই করে ফেলেছে। সে আরো কিছুটা গলায় ঢেলে বলল, চলো। কোথায়? ক্রুদের আস্তানায়। এখন? হ্যাঁ, এক্ষুনি। তুমি একবার ওদের হাব ভাব দেখে আঁচ করে আসবে। ছোটবাবু বুঝতে পারল ডেভিড এখনো নিশ্চিন্ত হতে পারছে না। সে বলল, চলো। আর ছোটবাবুকে ফোকসালে এ সময় ওরা পেয়ে কি যে করবে ভেবে পেল না। ওরা কেমন আছে জানতে এসেছে ছোটবাবু। মনু চা পর্যন্ত করে নিয়ে এলো। সে বলতে পারল না ঢাকনার নিচে মেজমালম বসে রয়েছে, বললে ডেভিডকে অপমান করা হবে। কথা প্রসঙ্গে শেষ পর্যন্ত পাখিদের কথা উঠল, এবং অমিয় বলল, শালা শুঁয়োপোকার মতো জ্বলছিল রে। ছোটবাবু বলল, মৈত্রদা এত চুপচাপ, কিছু ভালো লাগছে না। তাহিতিতে গেলেই সব ঠিক হয়ে যাবে। আমাকে কিছু টাকা ধার দিবি ছোট? এত লোকের সামনে মৈত্রদার টাকা চাইতে এতটুকু সংকোচ হলো না। ফের বলল, তুই তো অনেক টাকা পাবি। আমার কোম্পানির ঘরে সামান্য পাওনা আছে। ছোটবাবু বুঝতে পারল মৈত্রদা আর সে মৈত্রদা নেই, কেমন ভীরু কাপুরুষ হয়ে গেছে। অসুখটার জন্য এমন হয়েছে হয়তো, ভালো হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আজকাল এই অসুখের তেমন ভয় নেই সে শুনেছে। সে বলল, বাইরে এসো।
বাইরে এসে বলল, দেব, কাউকে বলবে না, যখন পারবে দেবে। তারপর ছোটবাবু বলল, আমি যাচ্ছি। ওরা সঙ্গে সঙ্গে আসতে চাইলে বলল, তোমরা যাও, নিচে ডেভিড বসে রয়েছে, তোমাদের দেখলে খুব অপ্রস্তুত হয়ে যাবে। ইঞ্জিন সারেং বলল, মেজো মালুমকে ডাকলি না কেন? ছোটবাবু বলল, ওই তো নিয়ে এলো, তোমরা কেমন আছো আমাকে পাঠিয়ে খবর নিচ্ছে। ওরা সবাই মেজো মালুমের তারিফ করল। দু একজনের মনে যাও একটু আতঙ্ক ছিল, ম্যান অ্যালবাট্রসের হত্যার জন্য তারা পাখিদের ক্ষোভে পড়ে গেছে। ডেভিড নিজে এসেছে শুনে তাও ভুলে গেল। বলল, ডাক না একবার। ছোটবাবু ঢাকনা খুলে ডাকল। বলল, ডেভিড, ওপরে উঠে এসো, কিছু ভাবনার নেই, সব ঠিক আছে। সে উঠে এসেই দেখল সবাই খুব প্রীত এবং কথাবার্তায় একেবারে নিজের মানুষের মতো। ওদের কথাবার্তা সে বুঝতে পারল না, কিন্তু মুখ দেখে বুঝতে পারছে পরিণামে জাহাজের যাই হোক তাকে দায়ী করে ওরা জাহাজে বিদ্রোহ করবে না, ওরা বন্দর পেলে জাহাজ থেকে নেমে পড়বে না। ছোটবাবু ওদের কাছে জাদুকাঠির মতো। এবং সে রাতেই, কারণ রাতে কেউ ঘুমোতে পারবে না জানত, ডেভিড আরেকবার আর্চি কেমন আছে দেখতে গিয়ে সব বলে ফেলল। বলল, আর্চি, তুমি ছোটবাবুকে আর র্যাগিং করবে না, তোমাকে সাবধান করে দিচ্ছি। আচ্ছা দেখালো ছোটবাবু। এবং সে কথা প্রসঙ্গে ছোটবাবু এদের কত নিজের মানুষ, সে ইচ্ছে করলে আর্চিকে নাকের জলে চোখের জলে এক করে ফেলতে পারে, তাও বলল। এবং এভাবে ডেভিডের যে কি হয়ে যায় এখন সে খুব বেশি নিশ্চিন্ত। সারাটা দিন তার ভালো কাটেনি, মাথার ভেতর দুশ্চিন্তা। দুটো একটা কথা, পাখিটা মেরে ফেলার পর যে কানে না এসেছে তাও নয়। এবং এভাবে সে সারাদিন ভীষণ দুশ্চিন্তায় ছিল, ভালো করে রাতে খেতে পারেনি। এবং সূর্যাস্তের সঙ্গে সঙ্গে যখন পাখিরা এসে জাহাজটাকে ঘিরে ফেলেছে তখন তার চোখে সর্ষে ফুল। যদিও সে কথাবার্তায় সবসময় ড্যাম ডেয়ারিং গোছের, কিন্তু মনে মনে মরমে মরে যাচ্ছিল। তখন ছোটবাবু তাকে সব দুশ্চিন্তা থেকে বাঁচিয়েছে। সে ফিসফিস করে বলল, বুঝলে না, সব অশিক্ষিত নাবিক, ভীষণ সংস্কার। ম্যান অ্যালবাট্রসের জন্য এমন হয়েছে ওরা ভাবতে শুরু করেছিল। আর্চি শুয়ে আছে, বালিশ উঁচু করা, মাথাটা উপরের দিকে, জ্বালা যন্ত্রণা একেবারেই নেই। সে কেমন দুপাটির দাঁত শক্ত করে বলল, তাই বুঝি? ছোটবাবুকে দিয়ে সব মিটমাট করা গেল। বাবা, এখন ঘুমোতে যাব। সকালে সবাই দেখল গোটা জাহাজে ভীষণ দুর্গন্ধ। মল মূত্রে জাহাজের ডেক, বোট ডেক, মাঙ্কি আইল্যান্ডের ছাদ, গ্যালির ছাদ সামনে পেছনে ঢাকা, কেউ বের হচ্ছে না। আর আশ্চর্য, একটা পাখিও নেই। যাদের মনে হয়েছিল ডাঙা ভেঙে ডেকে পড়ে আছে, একটাও তেমন পাখির সন্ধান পাওয়া গেল না। কেবল দুর্গন্ধে টেকা যাচ্ছে না, কাদার মতো প্যাঁচ প্যাঁচ করছে। নাবিকেরা গামবুট পরা, হাতে দস্তানা, এবং খুব সতর্কতার সঙ্গে সবাই কাজ করছে। ওপরে কাপ্তান দূরবীন লাগিয়ে চারপাশে যত দূর চোখ যায় দেখছেন। ডেভিডও দেখছে। সে কিছু দেখতে পেল না, না একেবারে কিছু দেখতে পায়নি ঠিক না। অনেক দূরে সমুদ্রের ঢেউয়ের মাথায় লেডি অ্যালবাট্রস বসে রয়েছে, দূর থেকে জাহাজটাকে অপলক দেখছে। জ্যাক ক্যাবিন থেকে বের হতে পারছে না। বোট ডেকে জল মারা হচ্ছে, হোস পাইপে জল মারছে, এবং এমনভাবে মারা হচ্ছে যাতে ছিটে ফোঁটাও কারো চোখে মুখে গিয়ে না পড়ে। স্টিক ব্রুম ডেক জাহাজিদের হাতে, ওরা জল মেরে ব্রাশ চালাচ্ছে। এবং বোট ডেকের কাজ ছাড়তেই সকালটা ওদের কেটে যাবে। ওরা প্রথমে একেবারে মাঙ্কি আইল্যান্ড থেকে কাজ আরম্ভ করেছে, ক্রমে নিচে নেমে আসবে। বোট ডেকে পা মারিয়ে যাওয়া যাচ্ছে না, অথচ এমন একটা দুঃস্বপ্ন এত সহজে কেটে যাবে জ্যাক বুঝতেই পারেনি। প্রায় জাহাজ ডুবতে ডুবতে যেন বেঁচে গেল। মেজো মালুমকে সে দরজায় দাঁড়িয়ে ডাকছে আর চেঁচাচ্ছে, কি দেখছো? ওরা কি দূরে কোথাও আছে? ডেভিড ইশারায় বলছে, না, নেই, কেবল লেডি অ্যালবাট্রসকে দেখা যাচ্ছে,
আর কিছু নেই। কাপ্তান চিফমেট ভালো করে দেখে প্রায় যখন নিশ্চিন্ত, রেডিও অফিসার তখন বেতার সংকেত পাঠাচ্ছে, অল ক্লিয়ার। বেতার সংকেতে সে এরিয়া স্টেশনকে জানিয়ে দিচ্ছে